মেঘার মুখে ভাই সম্বোধনটা শুনে সিরাত ভ্রু গোটাল। ওকে পুরো কথা শেষ করতে না দিয়েই মুখ খুলল নিজে। ভাই? ভাই মানে? টেবিলে বসেছেন সকলে। মেঘার এমন বিচলিত হাবভাবে ওর দিকে দৃষ্টি পড়ল একাধিক। একবিংশী কারোর উপস্থিতির তোয়াক্কা করল না। রৌদ্র চলে গেছে আবার, কেউ জানে না এটা, সবাইকে জানাতে হবে তো। মেঘা ফের গলা ভিজিয়ে বলে, আপু, রৌদ্র বাড়িতে নেই। উনি। ওকে কথাটুকু শেষ করতে দিল না, তার আগেই রৌদ্রের নাম শুনেই উঠে দাঁড়ালো আদ্র। মেঘ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? রৌদ্র, কি বলছিলি ওর কথা? মেঘা এগিয়ে যায়। ভাইয়া, তোমার ভাই বাড়িতে নেই। ইনফ্যাক্ট উনি কোথাও নেই। ওনার খোঁজ নেই তোমাদের কারোর কাছে। তোমরা জানো উনি কোথায়? রৌদ্র আমাকে ফোন। মেঘা, কি হচ্ছে এসব? তুমি এত কথা বলছো কেন? আর রৌদ্র, ও তোমার বড়, নাম সম্বোধনে ডাকছো কেন ওকে তুমি? তোফায়েল কাবিরের কাঠস্বরে সহসা বেগ পেল রমণী। ধক করে চুপসে গেল। তাকানো মাত্রই ভদ্রলোকের নীরের দৃষ্টি দেখতে পেল সে। অমনি চোখ নামিয়ে নিল বিনয়। উত্তাল মনের উচাটন সামলে নিল চোখ বুজে দীর্ঘ এক হাঁপ ছেড়ে। খেতে বসো মেঘা। রৌদ্রের নাম দ্বিতীয়বার যেন তোমার মুখে না শুনি। এটা কেন বলছি আশা করি তোমার অজানা নয়। কিন্তু বাবা, আমি শুধু বলছিলাম রৌদ্র বাড়িতে নেই কারণ। আবার খেতে বসতে বলেছি তোমায়। রৌদ্র কেন বাড়িতে নেই, কোথায় আছে না আছে তা তোমার না জানলেও চলবে। এই বাড়ির কেউ শত চেষ্টা করে ওর খোঁজ পাবে না। যতক্ষণ না ও নিজে ফিরে আসছে, ততক্ষণ প্রতীক্ষায় থাকা ছাড়া এ বাড়ির কারোর কোনো উপায় নেই। খেতে বসো সবাই। মেঘা চিবুক নামিয়ে গলায় ঠেকালো। দুই হাত জড়ো করে মুড়িয়ে দাঁড়ালো গুটিসুটি হয়ে। ও তো কেবলই খবরটা দিতে চেয়েছিল। রৌদ্র মেঘাকে খবর পাঠিয়েছে। উপর উপর শান্ত হলেও চিন্তিত সকলে। আদ্র পুনরায় চেয়ার টেনে বসে ডাকল ধীরে, মেঘ, পরে শুনবো সব, খেতে বস আগে। ক্ষীণস্বরে বুলি ফোটায় মেঘা। খিদে নেই ভাইয়া, আমি খাবো না এখন। খিদে নেই কেন? খেতে ইচ্ছে করছে না। ঘুমিয়েছিলাম তো, মাথাটা ভার হয়ে আছে। আমি ঘুমাবো এখন, খিদে পেলে খেয়ে নেব পরে। এইটুকুনি বলেই আর দাঁড়ালো না। যেভাবে নেমেছিল উন্মাতাল ছন্দে সেভাবেই উঠে গেল উপরে। ঘরে ঢুকে পায়চারি করতে লাগলো এপাশ ওপাশ। মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। ওই লোক মুখের উপর ফোন কেটেছে। হঠাৎ করে সুইজারল্যান্ড ফিরল কেন? এক রাতের ব্যবধানে উবে গেল এভাবে, এত সহজে? কেন গেলেন উনি? কাউকে কিছু না বলে এই 3 দিন পর নিজের খবর দেওয়ার সময় হলো তার। কিন্তু গেলেনই বা কেন? বারবার এই এক চিন্তা মাথাটাকে খুবলে খাচ্ছে। মনে উঠছে নানান কুচিন্তা। কার জন্য আবার ফিরল রৌদ্র? কে আছে ওখানে? গত 5 বছরই বা কার টানে কার সাথে কাটিয়েছে ওখানে? বাচ্চা, ওই ছোট বাচ্চাটাই বা কে? বাচ্চার চিন্তা উঠতেই মেঘা বেশি ভাবতে পারে না। চোখ ঘোলাটে হয়ে আসে একাকিত্বে। নানান আজগুবি ধারণায় কার্নিশে ভেজা কিছু অনুভব করে একবিংশী। তাৎক্ষণিক নাক টেনে 2 দিকে মাথা ঝাঁকায়। মুখ গোল করে বুকে হাত রেখে বড় বড় শ্বাস ফেলে। ঠোঁট ভিজিয়ে হাতে নেয় ফোনটা। কল লিস্টে সবার আগে লোকটার নাম্বার ভেসে আছে। মেঘার হাত কাঁপছে ঠক ঠক করে। একবার চাইল ফোন করতে, দ্বিতীয়বার চাওয়াটাকে মাটি চাপা দিল। ফোনটাকে ফেলল অনেক দূরে। ওই লোককে ছাড়বে না ও। একবার আসুক শুধু, জেনেই ছাড়বে কেন ফিরেছিল আবার। কে আছে ওখানে তার? কী কাজ ওখানে? যার জন্য এভাবে আচমকাই চলে গেলেন রাতের ব্যবধানে। সব জানবে মেঘা, শুধু ওনার ফিরে আসার অপেক্ষা। কিন্তু ফিরবে কি আদৌ? আসবে কি আবারও ফিরে? আজ ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজেছে মেঘার। পেটে খিদে নিয়েই ঘুম ভেঙেছে তার।
রাতে খাওয়া হয়নি, পেট পুরো ফাঁকা। ফ্রেশ হয়ে এক হাতে পেট চেপে ধরে নিচে নামলো সে। তোফায়েল কাবির নিচেই বসে আছেন। মেঘা তাকে দেখে চিবুক নামালো। কিচেনে ঢুকে নিজ হাতে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসলো নিজের জন্য। বাকিদের খাওয়া হয়ে গেছে, টুকটুকি এখনো ওঠেনি। মেঘা চেয়ার টেনে একপাশে খেতে বসে। রুবিনা কাবির কিছুটা সুস্থ হয়েছেন, এখনো অবধি নিচে নামেননি। তিনিও নামছেন এতক্ষণে, মাথা পুরো ভার। রেলিং ঘেঁষে ঘেঁষে ধীরে ধীরে নিচে নামলেন তিনি। শেষের দুটো সিঁড়ি নামার আগেই চক্কর দিয়ে উঠল মাথাটা। অমনি টাল হারিয়ে পড়তে পড়তে বেঁচে গেলেন কোনো রকমে। পা ঘুরিয়ে আসলো তার। রোলার চেপে ধরে ধাতস্থ করলেন নিজেকে। তার মৃদু আর্তনাদ অস্ফুটে বেরিয়েছে গলা চিরে। তোফায়েল কাবির তড়াক করে তাকান। তিনি ওঠার আগেই খাওয়া ফেলে উঠে যায় মেঘা। মামুনি, ঠিক আছো তুমি? একা একা নিচে নামছো কেন? যদি পড়ে যেতে এক্ষুনি। রুবিনা কাবির খানিক রাগ প্রকাশ করলেন। ছাড় আমায়, পড়ব না আমি। আমি ধরছি, তুমি নিচে নেমে বসো। বলেছি না আমি পারবো, ছাড় আমায়। খাচ্ছিলি তো, খা গিয়ে, গিল যত পারিস। এ বাড়িতে থাকার সময় ফুরিয়ে এসেছে তোর, আর জুটবে না এ বাড়ির খাবার। রুবিনা, ধমকে ডাকলেন তোফায়েল কাবির। মেঘা তাকে ছেড়ে চিবুক নুয়ে ফেলল অপমান বোধে। রুবিনা কাবির দমলেন না। জোর গলা আমার উপর দেখাচ্ছেন কেন? কেবল আমি আর আমার ছেলের উপরই এই রাগটা প্রকাশ করতে পারেন আপনি। বাকিদের ক্ষেত্রে তো আপনি স্বয়ং দাতা। বাপ হয়ে এখনও এতটা শান্ত কি করে থাকতে পারছেন আপনি? একটু চিন্তা হচ্ছে না ছেলেটাকে নিয়ে? এই মেয়েকে কি বললাম না বললাম তাতেই গায়ে লাগলো, অথচ নিজের ছেলেটা, সে কোথায় থাকলো তা নিয়ে কোনো চিন্তা নেই আপনার। রুবিনা কাবিরের বড় গলা, বিপরীতে তোফায়েল কাবিরেরও তাই। বারবার এক কথা বলবে না। তোমার ছেলে কেমন ছন্নছাড়া তা তুমি জানো না? জানি তো, আর জানা আছে বলেই চিন্তা করি আরও। আদ্র পুরো তৈরি হয়ে নিচে নেমেছে। ভার্সিটি নেই, অফিসে বেরোবে এখন। চেঁচামেচি শুনে তড়িঘড়ি করে বেরোলো আরও। নামতে নামতে বলল, কি হয়েছে আম্মু? শরীর ঠিক হতে না হতেই কি নিয়ে চেঁচামেচি করছো আবার? চেঁচামেচি করছি না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তবুও কেউ দেখতেই চাও না। পেলি না আদ্র, আমার রৌদ্রটার খোঁজ পেলি না আর? সিরাত নামছে। মেঘা পিট পিট করে মাথা তুলল। রুবিনা কাবির খুব চিন্তা করছেন, আর চুপ করে থাকা যাচ্ছে না। মেঘা কাল বলতে চেয়েছিল, কেউ বলার সুযোগ দেয়নি ওকে, বারবার আটকে দিয়েছে। রুবিনা কাবির কেঁদে ওঠার আগেই এবার ঝাড়া গলায় বলল মেঘা, মামুনি, আমার কথাটা শোনো। চুপ, কথা বলবি না তুই। তোর জন্যই এসব হয়েছে, সব তোর জন্য। তোর জন্যই রৌদ্রকে বেশি ঘৃণা করে সবাই। তোকে ভালো রাখতে গিয়ে আমার ছেলেকে তুচ্ছ করে সবাই। কেবল তোর জন্যই দীর্ঘ 5 বছর দূরে ছিল আমার ছেলে। এখনও তোর জন্যই ছন্ন ছাড়াও। বাড়িতে ফিরে যদি তোকে না দেখতো তাহলে রৌদ্র এমন বেপরোয়াগিরি দেখাতো না, খারাপ হতো না সবার চোখের সামনে। তুই বিদায় হ আমার বাড়ি থেকে। আমি আমার ছেলেকে নিয়ে থাকতে চাই। চলে যাস না কেন এ বাড়ি থেকে? 5 বছর করে করে আর কতদিন পেরিয়ে গেছে? 5 বছর সহ্য সীমার বাইরে চলে গেছিস তুই। এবার মুক্তি দে আমাদের। আম্মু, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কী সব ভুলভাল বকছো তখন থেকে? কথার আঘাতে মেঘা চোখ বুঝতেই টুপটাপ পানি গড়ালো গাল বেয়ে। তবুও হাসল মেয়েটা। সিরাত এগিয়ে আসতেই পেছালো সে। একটু আগে খাবার নিয়ে বসেছিল, যেটুকু খেয়েছে মনে হয় গলায় দলা পাকিয়ে আটকালো সেই খাবারটুকু। উগলে বেরিয়ে আসতে চাইল, দম আটকালো সেখানেই। ভেজা চোখ তুলল মেঘা। ঝাপসা চোখে তাকিয়ে ধরা গলায় হেসে হেসে বলল, চলে যাব তো মামনি, থাকবো না আমি। ও বলেছে আর কটা দিন শুধু। এই কটা দিন আর একটু সহ্য করো আমায়। আমার যদি আম্মু আব্বু থাকতো,
তাহলে বিশ্বাস করো, তোমাদের জ্বালাতাম না গত 5 বছরে। আমাকে এভাবে সহ্য করতে হতো না। নেই তো আমার কেউ, ফাঁকি দিয়ে চলে গেছে ওরা, তাই পড়ে আছি এখানে। ওদের কাছে তো যেতে পারিনি, তবে আর কটা দিন শুধু, তারপর যে আছে চলে যাব তার কাছে, বিদায় হয়ে যাব মামুনি। মেঘা থামল, ফোপানোর ন্যায় শ্বাস উঠল। ফোপানির শব্দ আড়াল করতে হাসল শব্দ করে। তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল। কেউ কিছু বলার আগেই সিঁড়ির দিকে এগোলো ঝটকায়। আদ্রকে পাশ কাটিয়ে 2 কদম সিঁড়ি উঠে থমকালো কিয়ৎকাল। ঘাড় ঘুরিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল কোনো রকম, আর বাকি রইল তোমার ছেলে। এটাই বলতে চাচ্ছিলাম। তোমার ছেলে দেশে নেই মামুনি, সে ফিরে গেছে বিদেশে। বাজ পড়ল যেন, বজ্রপাত করে আর কদম বাড়াতে পারল না মেঘা। হ্যাচকা মেরে সহসা টেনে ধরলেন রুবিনা কাবির। ফিরে গেছে মানে? কোথায় ফিরে গেছে? কি বললি তুই? রৌদ্র কোথায় ফিরে গেছে? যেখানে ছিল সেখানে। বুঝতে গিয়ে বেগ পোহালো সকলে। সাফা চোখ ডলতে ডলতে নিচে নামছে। হাই তুলে সবাইকে একজোট দেখে থতমত খেল। শাহিনা কাবিরও নিচে নামলেন। সিরাত না বুঝে টেনে নিচের দিকে ঘোরালো মেঘাকে। তীক্ষ্ণ স্বরে জানতে চাইল, মেঘা, কি বলছিস তুই? হ্যাঁ আপু, ফিরে গেছেন উনি। এই মেয়ে, তুই জানলি কি করে? আবারও মেঘাকে নিজের দিকে ফিরিয়ে নেন রুবিনা কাবির। মেঘা থেমে বলে, ফোন করেছিলেন। কে ফোন করেছিল তোকে? মেঘার উত্তর নেই। পিটপিট করে চোখ তুলল তোফায়েল কাবিরের দিকে, যিনি এখন পেছনে হাত গুটিয়ে শটান ওকেই পরখ করছেন। কেঁপে উঠে চোখ নামিয়ে নেয় মেঘা। নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কাল রাতে উনি ফোন করেছিলেন বিদেশি নাম্বার থেকে, চলে গেছেন। এটাই জানানোর ছিল শুধু। আমাকে বলে দিয়েছে যেন সবাইকে জানিয়ে দিই, তাই জানিয়ে দিলাম। এর বেশি আমার আর কিছু জানা নেই। রুদ্ধস্বরে কোনো রকমে কথাগুলো উগরে দিয়ে তরতরিয়ে সিঁড়ি ডিঙিয়ে উঠে গেল মেঘা। রেখে গেল মূর্তবনে যাওয়া কিছু মানবকে। দুর্বল পদযুগল পেছন দিকে টলে পড়ল রুবিনা কাবিরের। পিছিয়ে গেলেন তিনি। নিঃশব্দে ঝরঝরিয়ে পানি গড়ালো গাল ছাপিয়ে। আদ্র স্থবির থেকে এক মুহূর্ত পর নিজে উঠল সিঁড়ি বেয়ে। মেঘা ঘরে গিয়ে বেলকনিতে দাঁড়িয়েছে। রুবিনা কাবিরের বলা কড়া কড়া কথাগুলো মনে ভাসতেই দগ্ধ ব্যথাগুলো জেঁকে উঠল মেয়েটার হৃদয়ে। হু হু করে উঠল অন্তঃস্থল। সে যে নরম, বড্ড নরম। কড়া কথা সহ্য হয় না। পরের বাড়িতে থেকে এভাবে কথা শুনতে যে আরও বেশি আঘাত লাগে। আম্মু আব্বুর ছবিটা নিয়ে এসেছে, সেটাকে শক্ত করে চেপে ধরল বুকের সাথে। ঠোঁট উল্টে বাত ভেঙে কেঁদে উঠল শব্দ করে, ফুপিয়ে নালিশ করল বিড়বিড় করে, তোমাদের মতো কেউ হয় না আম্মু আব্বু। কেন হয় না বলতে পারো? কেন চলে গেলে আমাকে রেখে? জানোই তো কেউ হবে না তোমাদের মতো। কেউ আমাকে তোমাদের মতো করে ভালোবাসবে না। তাহলে কেন রেখে গেলে আমায়? আমার খুব কষ্ট হয় কেউ এভাবে কথা বললে। তোমরা তো জানো, 5 বছর আগেও আমি এখানে থাকতে চাইনি। যেখানে আমার কেউ নেই সেখানে থাকতে চাইনি আমি। বাধ্য হয়েছি থাকতে। ওরাই তো আটকেছে আমায়। আমি আর থাকবো না এখানে। দম বন্ধ লাগে আমার। আমি ফোন করব এক্ষুনি। নিয়ে যাক আমায় এখান থেকে। অন্যের ঘাড়ে আমাকে গছিয়ে দিয়ে নিজে সুখে আছে ও। আমি ছাড়বো না ওকে। মেঘার রুমে ঢুকে টেবিলের উপর থেকে ফোন হাতে নিল। চোখ মুছে একটা নাম্বার খুঁজে বের করলো কল লিস্ট ঘেঁটে। সেটাতে কল লাগানোর আগেই মেঘার হাতখানা চেপে ধরল কেউ। মেঘ, কী করছিস? ফুপিয়ে ওঠে মেয়েটা। ছাড়ো ভাইয়া, আমি ফোন করব। কাকে ফোন করবি? আমার যে আছে তাকেই ফোন করব। হাত ছাড়ো। মেঘ, পাগলামো করবি না। কি বলবি ফোন করে? বলবো আমাকে নিয়ে যেতে। আমি আর থাকবো না ভাইয়া। তোমাদের খুব জ্বালিয়েছি আমি।
আর জ্বালাবো না। সময় পার হয়ে গেছে অনেক। মামুনি অসহ্য হয়ে পড়েছে আমার উপর। তোমাদের বাড়িতে থেকে তোমাদের অসহ্য করতে চাই না আর। মেঘ, তুই জানিস তো আম্মু রেগে গেলে সেন্স থাকে না, উল্টাপাল্টা বলে ফেলে রাগের মাথায়। না ভাইয়া, মানুষ রাগের মাথায় উল্টাপাল্টা বলে না মোটেও। যা বলে সেটাই ঠিক বলে। জানো, রেগে গেলেই মানুষের আসল রূপ দেখা যায়। আদ্র মেঘার হাত ছাড়ল। ফুপিয়ে কাঁদছে মেয়েটা। আদ্র থামালো না ওকে। শীতল কণ্ঠে বলল, সরি মেঘ বুড়ি, আম্মু একটু রুড। তুই তো চিনিস ভালো করে। তাই বলে যে তোকে ভালোবাসে না তা তো নয়। এবারে সবাই তোকে কত ভালোবাসে, আর তুই সবাইকে রেখে চলে যাওয়ার কথা ভাবছিস। চলে তো যেতেই হবে, আজ হোক বা কাল। কে যেতে দেবে তোকে? কে আটকাবে আমায়? মেঘার তাৎক্ষণিক পাল্টা প্রশ্ন। ছলো ছলো চাহনি মেয়েটার। আদ্র ধীরে সুস্থে তাকালো। প্রসঙ্গ ঘেটে জানতে চাইল একটু থেমে, রুডি ফোন করেছিল তোকে? মেঘা সেটার উত্তর করল না। মাড়ি খিচে শক্ত করল। চিবুক নামিয়ে কণ্ঠ চিপে উচ্চারণ করল, তোমার ওই বেপরোয়া ভাইকে কোনোদিন ক্ষমা করব না আমি ভাইয়া, কোনোদিন না। উনি যদি আমাকে এই বাড়িতে এনে না ফেলতেন তাহলে হয়তো আমার জীবনটা আজ এমন হতো না। দাদুমণিকে হারিয়েও বাঁচতে পারতাম আমি। তোমাদেরকে নির্ভরতা বানাতে হতো না অসময়ে। আমি ওনাকে কোনোদিন ক্ষমা করব না। আই হেট হিম। আই হেট রুডবি কাবির রৌদ্র। পরদিন পরীক্ষা। সকালে মেঘার ঘুম ভাঙল সাফার ডাকে। অনেক রাত অবধি জেগেছিল। জেগে থেকে পড়েছে কিনা সন্দেহ। কেবলই এক মনে বসেছিল বই খুলে রেখে। মন বসছে না পড়ায়। কেবলই হাহাকার লাগছে। কাল কেঁদেছে খুব। সারাটা সকাল নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। নিচে নামেনি কাল আর। রুবিনা কাবিরের সামনে যাওয়া তো অনেক দূর। পরীক্ষার জন্য ওকে ডিস্টার্বও করেনি কেউ। রাতে শাহিনা কাবির 2 মেয়ের খাবার ঘরে দিয়ে এসেছিলেন। ঘরেই খেয়েছে ওরা। সাফা পড়া রেখে 11টার দিকে ঘুমিয়ে গেলেও মেঘা ঘুমায়নি। সে ঘুমোতে ঘুমোতে রাত্রি 2টো। এই এতটা সময় নিবিড় রাত্রিতে হাঁটু জড়িয়ে বসে বসে নিঃশব্দে কেঁদেছে মেয়েটা। মাঝে মাঝে এমন কষ্ট হয়, না চাইতেও চোখ জোড়া অশ্রু ঝরায় অঝরে। নিয়ন্ত্রণ থাকে না নিজের প্রতি। মেঘা কাল কেন এতটা কেঁদেছে তাও নিজেও জানে না। ঘুম হয়নি। সাফার ডাকে উঠতে উঠতে 7টা বেজে গেছে। অতিরিক্ত কান্নার ঘুমের খামতিতে চোখজোড়া ফুলে লালচে হয়ে উঠেছে একবিংশির। মুখখানা মলিন ভেজা ভেজা। পরীক্ষা 10টার দিকে। সকালে পড়লে একটু ভালো হতো। কিছু টপিক বাকি ছিল। চোখ বুলিয়ে নেওয়াও হলো না আর। একেবারে তৈরি হয়ে বেরোনোর আগেই দরজায় টোকা পড়ল। চকিতে দরজা খুলে দিল মেঘা। বেরোচ্ছিলই সবে। তোফায়েল কাবিরকে দেখে অপ্রস্তুত হলো কিছুটা। এলোমেলো পলক ফেলে বলল, গুড মর্নিং বাবা। মোলায়েম হাসলেন ভদ্রলোক। ঠান্ডা স্বরে বললেন, মর্নিং। পরীক্ষা আছে আজ? জি। নিচে চলো, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তার সাথেই নিচে নামলো সাফা আর মেঘা। কাল রুবিনা কাবিরের এলোমেলো বকাবকির পর মেঘাকে আর দেখেননি তোফায়েল কাবির। তাই হয়তো সকাল সকাল খোঁজ নিতে এসেছেন। মেঘার বুঝতে বাকি রইল না। খাবার টেবিলে মেঘাকে নিজের পাশে বসিয়েছেন তিনি। মেঘা চোখ তুলে তাকায়নি। খাওয়ার মাঝে রুবিনা কাবির মেঘার পাতে অমলেট তুলে দিলেন। অমনি তড়াক করে চোখ তুলল মেয়েটা। মুহূর্তে চোখাচোখি হলো ভদ্রমহিলার সাথে। মেঘা চোখ নামিয়ে নেয়, তাকায় অমলেটটার দিকে। আশ্চর্য! এটা দেখে ওই লোকটার কথা আচমকাই মনে উঠল কেন? চোখের সামনে তার মুখাবয়টুকু ভাসল কেন হঠাৎ? এই কদিনে মেঘার পাত থেকে অমলেট তুলে তুলে খেত রৌদ্র। মেঘা বিরক্ত হলেও বাধা দেয়নি কভু। লোকটা নাকি ডিম খায় না, অথচ ঠিকই খেত। 2 দিকে মাথা ঝাঁকালো মেঘা।
সে ওই লোকের কথা আর ভাববে না। শুভ্র নিচে নামতেই তৌসিফ কাবির মুখ খুললেন। কথা হয়েছে রৌদ্রের সাথে, কন্টাক্ট করতে পারিনি, রিসিভ করছে না ফোন। কম করে হলেও 200 বার ফোন দিয়েছি কাল থেকে, বসতে বসতে জবাব দিল শুভ্র। সুইজারল্যান্ডে থাকাকালীন আগে রৌদ্রের কাছে যে নাম্বার থাকতো সেটাই চালু হয়েছে আবার। কাল মেঘার বলার পর বাড়ির সবাই একাধারে চেষ্টা করেছে ওর সাথে কথা বলার, ফোন করেই যাচ্ছে, কিন্তু ওই বেপরোয়া ছেলে রিসিভ করছে না। মেঘার অবাধ্য মন হাঁসফাঁস করেছে সারাটা সকাল থেকে রাত। যখন শুনেছে ওই লোক ফিরে গেছেন তখন থেকেই উচাটন বেড়েছে রমণীর। বাধ্য মনের অবাধ্যতায় হাজারবার ফোন তুলে নিয়েছিল হাতে, ভেবেছিল ফোন করবে সেই দূর দেশে, কিন্তু শেষ পথে গিয়ে সামলে নিয়েছে নিজেকে। ওই লোক তো আর ফোন দিচ্ছে না, তাহলে মেঘা নিজে থেকে কেন দেবে? বাড়ির কারোর ফোন রিসিভ করছে না সে। রুবিনা কাবির চুপ হয়ে গেছেন, কথা বলছেন না আর, যেন বাচ্চাদের ন্যায় অভিমান করেছেন গাল ফুলিয়ে। তোফায়েল কাবির স্ত্রীকে আর চোখে পরখ করে বললেন, শুভ্র, তোমার ভাইকে ফোন করো এখন, এই মুহূর্তে আমাদের সবার সামনে। দ্বিমত করল না শুভ্র, বাধ্যের ন্যায় সহসা ফোন লাগালো, গুনে গুনে 2 বার। রিং হতে হতেই কেটে গেল। তোফায়েল কাবির নিজের পকেট থেকে ফোন বের করে দিলেন। আমারটা দিয়ে ফোন দাও। তাই করল শুভ্র। এবারও 2 বার কল লাগালো, রিসিভ হলো না। তপ্ত শ্বাস ফেললেন তোফায়েল কাবির। মেয়েকে উদ্দেশ্য করে বললেন, সিরাত, তোমার ফোন থেকে কল করো। সিরাতও বাদ পড়ল না। একে একে 3টে ফোন থেকে মোট 7 বার কল গেল বেপরোয়া ছেলের ফোনে, বরাবর ব্যর্থ। একটা বারও রিসিভ হলো না। আব্বু, রিসিভ করছে না ফোন, তোমার মাকে বোঝাও এটা। এই বাড়ির কেউ নাকি তার ছেলেকে নিয়ে ভাবে না, সে কি জানে তার ছেলেই এই বাড়ির কাউকে নিয়ে ভাবে না? ভাবলে অন্তত একটা বার কারোর ফোন রিসিভ করত। রুবিনা কাবির চুপ, আর্দ্র মুখের খাবার গিলে 1 গ্লাস পানি খেলো, সবার মধ্য থেকে মুখ খুলল। মেঘ, ফোন কোথায় তোর? মেঘার জবানে বুলি ফুটল এই এতক্ষণে। উত্তর সূচকে পেছনে ঘাড় ঘুরিয়ে টি টেবিলের দিকে তাকালো। ইশারা অনুযায়ী সেখান থেকে ফোনটা তুলে আনলো আর্দ্র। পাসওয়ার্ড তার জানা। লক খুলে শুভ্রর দিকে বাড়িয়ে দিল। গুরুভার ভঙ্গিতে বলল, ভাইয়া, এটা থেকে ফোন দাও, আর হ্যাঁ, স্পিকার দেবে। বিস্মিত হলেও না করল না শুভ্র। কিছু একটা আন্দাজ করে দ্রুত কল লিস্টে ঢুকল। লিস্টের 2য় নাম্বারটাই রৌদ্রের। গত পরশু রাতে ফোন এসেছিল। শুভ্র তাকালো মেঘার দিকে। মেঘা পিটপিট করে তাকিয়ে আছে শুকনো মুখে। কল লাগিয়ে স্পিকার দিয়ে ফোনটা সামনে ধরল শুভ্র। তোফায়েল কাবির ছেলেদের মতিগতি বুঝে চোখ সরু করলেন। একবার রিং হলো, অতঃপর 2য়বার, 3য়বার রিং হওয়ার আগেই চট করে রিসিভ হলো কল। ওপার হতে ভেসে আসলো বেপরোয়া যুবকের মৃদুমন্দ আবেশিত কণ্ঠ, ইয়েস সুইটহার্ট।